তাহলে কি করব? আজকে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলি রিয়েল নাম্বার, তাই তো? বাস্তব সংখ্যা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। বাস্তব সংখ্যা, যদিও এটা ফ্রি ক্লাস, কিন্তু আমাদের ক্লাসটা হবে আসলে রিয়েল ক্লাস, তাই না? রিয়েল নাম্বার এই চ্যাপ্টার থেকে আমাদের আসলে বেশি একটা শেখার মতো নাই। হ্যাঁ, যে কথাগুলো বলা হবে সেগুলো মোটামুটি আপনারা আগে থেকেই শিখছেন। তবে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, যে এই যে বাস্তব সংখ্যার কথা বলতেছি, দেখলাম বাস্তব সংখ্যা, তাহলে কি হলো? পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে, কি আছে? যতগুলো সংখ্যা আছে সবগুলো বাস্তব। 0, 1, 2, 3, 4 এভাবে, -1, -2, -3, √3/4, 3/4, 2/3, এগুলো সব বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে দুইটা সংখ্যা পাওয়া যায়। একটার নাম হলো মূলদ সংখ্যা, আর একটার নাম হলো অমূলদ সংখ্যা। এবার আপনাকে আস্তে আস্তে চিনতে পারবেন যে আসলে মূলদ সংখ্যা কেমন জিনিস আর অমূলদ সংখ্যা কেমন জিনিস। ঠিক আছে? অমূলদ সংখ্যার কোনো ভাগ নাই। একটা আছে অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিক এর মানে কি? সংখ্যাটা হবে অসীম। ঠিক আছে? অনাবৃত দশমিক মানে কি? দশমিক পরে এত পরিমাণ সংখ্যা হবে যেটা আসলে আমরা গুণে শেষ করতে পারি না। ডট ডট দিয়ে লাস্টে আমাদের কি করতে হয়? প্রকাশ করতে হয়। মূলদ সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা নাম হলো পূর্ণ সংখ্যা, একটা নাম ভগ্নাংশ। তাহলে পাইলাম মূলদ সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা নাম হলো পূর্ণ সংখ্যা, আর একটার নাম কি? ভগ্নাংশ। তাহলে মোটামুটি আমরা আমাদের কাছাকাছি চলে আসছি। পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়, ধনাত্মক, ঋণাত্মক, ঠিক আছে? আর ভগ্নাংশকে দুই ভাগ, মানে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। এটা হলো পূর্ণ সংখ্যা। তার মানে শূন্য একটা পূর্ণ সংখ্যা নাকি? যদি আমরা এভাবে লিখি, লিখলে কিন্তু লেখা যাবে, ঠিক আছে? এটার নাম হলো ধনাত্মক বা শূন্য, আর এটার নাম ধনাত্মক, এটার নাম ঋণাত্মক। ঋণাত্মক, ঠিক আছে? তাহলে কি হলো? পূর্ণ সংখ্যা তিনটা ভাগ, এটার নাম হলো 0, ধনাত্মক, ঋণাত্মক। তো আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে বলতে পারি, এরকম কিছু একটা আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা। আর হলো ভগ্নাংশ। ভগ্নাংশ আবার দুইটা, এটার নাম সাধারণ, এটার নাম দশমিক। তাহলে ভগ্নাংশকে যদি আমরা এভাবে লিখি, একটাকে লিখতে পারি সাধারণ, সাধারণ, ঠিক আছে? এটাকে বলা হয় দশমিক। কেন এরকম ডায়াগ্রাম আঁকতেছি এটা আপনাকে দেখাবো, এটা এই কারণে। ধনাত্মকের ভিতরে আমাদের আরো তিনটা ভাগ আছে। মূলত আমরা শিখবো কি মূলদ সংখ্যা কি জিনিস, ঠিক আছে? অমূলদ সংখ্যা কি জিনিস, বাস্তব সংখ্যা কি এটা আগেই বলছি। পৃথিবীতে যতগুলো রিয়েল নাম্বার বলি যেটাতে, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে আপনি যাই লিখবেন একটা বাস্তব সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা আমরা সবাই জানি, 1, 2, 3, 4, 5, -1, -2, এগুলো সব পূর্ণ সংখ্যা। এর ভিতরে ধনাত্মক আছে, ঋণাত্মক আছে। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, এটা মনে রাখতে হবে। কারণ কি? এমসিকিউতে বলবে যে নিচের কোনটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? দেখা গেল 0.5 দিয়ে রাখছে, 1/5 দিয়ে রাখছে, আবার 0, শুধু 0 দিয়ে রাখছে। আপনার যদি 0 আমি না বলি, তাহলে আপনার মনে করেন কি 0 মানে কোনো সংখ্যা না। যাই হোক, 0 একটা কথা বললাম। এবার ধনাত্মকের ভিতরে আসি আমরা। ধনাত্মকের ভিতরে প্রথম যেটা, তার নাম মৌলিক সংখ্যা, আর তার নাম হলো এক, সিঙ্গেল এক আছে না, সিঙ্গেল এক। আর এটার নাম হলো যৌগিক সংখ্যা। মোটামুটি আমরা আমাদের ডায়াগ্রামটা, আরো অনেক কিছু আছে। সাধারণের ভিতরে আছে প্রকৃত আর অপ্রকৃত। সাধারণ, ভগ্নাংশের ভিতরে কি আছে? প্রকৃত, আপনি জানেন কি? আপনারা, তাই না? আছে অপ্রকৃত, আর একটা কি আছে? মিশ্র, না? আসলে আমরা আমাদের জেনারেল ম্যাথে মিশ্র ভগ্নাংশের কথা বলি নাই, কারণ অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়। এইভাবে তাহলে আমরা বুঝলাম।
তাহলে দেখা গেল কি একটা বাস্তব সংখ্যা আছে, বাস্তব সংখ্যার দুইটা ভাগ আছে, একটা নাম মূলদ, একটা নাম অমূলদ। মূলদ কি অমূলদ কি আমরা বলতেছি, কোনো সমস্যা নাই। পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। আচ্ছা, আজকের ক্লাসটা কি হবে জানেন? বেসিক প্লাস দুইটা অথবা তিনটা ম্যাথ, কারণ এটা অত বেশি ইম্পর্টেন্ট না। তার মানে মোটামুটি বেসিক বেসিক লাগবে এই কারণে, এমসিকিউ 100% একটা বা দুইটা থাকবেই, ঠিক আছে? আর সিকিউ থেকে বলে √2, √5, √3, √7, √13, এগুলো একটা অমূলদ সংখ্যা, এটা বের করতে বলে। এটা মূলত আমাদের শেখার জিনিস, ঠিক আছে? আরেকটা জিনিস শেখার আছে, যে চারটা সংখ্যা, ঠিক আছে? চারটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি আপনারা জানেন? 1, 2, 3, 4, 5, 6, তাই না? এরকম স্বাভাবিক সংখ্যা, চারটা স্বাভাবিক সংখ্যা গুণফল সাথে এক যোগ করলে, ঠিক আছে, সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আপনারা পেজ নাম্বার 5-এ আছে আপনাকে, ঠিক আছে, যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কথা বলতে গেলে আমরা মূলদ আর অমূলদে আমরা এগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে এটা ডায়াগ্রামটা আপনারা আঁকছেন। আমরা আলোচনা করব মূলদ অমূলদ নিয়ে, আমরা আলোচনা করব মৌলিক যৌগিক নিয়ে। বাকিগুলো আপনারা জানেন, প্রকৃত অপরকৃত এগুলো আপনারা ছোটবেলায় শিখছেন। বেসিক ক্লাসের প্রথম ধাপে হলো মূলদ কি আর অমূলদ, ঠিক আছে? এখন যদি এক কথায় বলি, যে সকল সংখ্যাকে বর্গমূল করলে দশমিকের উপরে পরে একই রকম সংখ্যা বারবার আসে, ঠিক আছে, সেগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা এটার বর্গমূল হয় √4 = 2, এটা মূলদ সংখ্যা। √3 = 1.7320 ... এটা একটা অমূলদ সংখ্যা। কিভাবে অমূলদ সংখ্যা, এটা কিন্তু আমরা এগুলো প্রমাণ করবো, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন অমূলদ সংখ্যা হলো এটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আজকের বিষয় হলো মূলদ আর অমূলদ, মৌলিক আর যৌগিক। মৌলিক সংখ্যা কি আপনারা জানেন? এক ব্যতীত, এক লেখা আছে কিন্তু, হ্যাঁ, এক ব্যতীত যে কোনো সংখ্যা যাদের সাধারণ কোনো গুণনীয় নাই, সেই সংখ্যা ছাড়া, তাই না, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13, এরকম করতে করতে অনেক, ঠিক আছে? আমরা 1 থেকে 30 পর্যন্ত আছে হলো 10টা মৌলিক সংখ্যা, 1 থেকে 20 পর্যন্ত আছে 8টা। মনে রাখবেন, এমসিকিউ লাগবে। যৌগিক কারা? যাদেরকে ভাঙা যায়, এক কথায় বলা যায় যে সকল সংখ্যা মৌলিক না, তাদের জৈবিক সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলি। অর্থাৎ ভাঙা যায়, যাদের একাধিক গুণনীয়ক আছে তাদেরকে আমরা যৌগিক বলি। ভগ্নাংশ কিন্তু অমূলদ হবে না, তাহলে কিছু ভগ্নাংশ অবশ্যই কি হবে? মূলদ হবে। আবার সকল ভগ্নাংশ মূলদ হবে এটা বলা যাবে না। চিন্তা করেন, খেয়াল মাথা কিন্তু এগোতে হবে। সেই সকল ভগ্নাংশ অমূলদ হবে যাদের দশমিকের পরে একই সংখ্যা বারবার আসে, যাদেরকে আমরা পৌনঃপুনিক দিয়ে একটা স্টপ করে রাখি, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু পৌনঃপুনিকের ব্যবহার আছে, হ্যাঁ, আমরা পৌনঃপুনিকের কথাবার্তা বলবো, যেটাকে আমরা বলি আবৃত দশমিক, অনাবৃত দশমিক, যেটা আমাদের এই অমূলদে গিয়ে পড়ছে, অনাবৃত দশমিক। আমরা একটু আসি, মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। যদি আমি ঘর কেটে লিখে দিলে আপনাকে বুঝতে সুবিধা হবে। মূলদ নাম্বার 1, p/q আকারে লেখা যায়, p/q আকারে প্রকাশ করা হয়। তার মানে কি হলো স্যার? এটা p যদি হয় লব, q যদি হয় হর, আমরা বুঝলাম যে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? p/q আকারে প্রকাশ করা যায়। যেমন আমরা যদি লিখি √9/4, তাহলে 3/q, এটা একটা মূলদ সংখ্যা, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নাই।
দেখেন কিউ এর মান 0 হতে পারবে না, এটা কিন্তু একটা ফার্স্ট একটা শর্ত। কিউ নট ইকুয়াল 0, কারণ কি, যদি লব যদি হয় 0, সরি হর যদি হয় 0, তাহলে ওর টোটাল ভ্যালুটা কি হয়, 0 হয়, যেটা আমাদের মূলদ সংখ্যার ক্ষেত্রে আসে না। তো আমাদের কিউ এর মানটা অবশ্যই 0 হতে পারবে না। নাম্বার 2, এই সংখ্যাটা হবে পূর্ণ সংখ্যা। কি হবে স্যার, পূর্ণ সংখ্যা। সংখ্যাটা কি হবে, পূর্ণ সংখ্যা। তাহলে কি হলো, একটা সংখ্যা যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা হবে, যেটা হবে কি পূর্ণ সংখ্যা, তাহলে সেটা একটা কি হবে, মূলদ সংখ্যা। যেমন আমরা বলতে পারি 5/3 একটা মূলদ সংখ্যা, কারণ কি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, হয়তোবা আসবে কত 1.666 সামথিং এরকম আসবে, এটাকে আমরা মূলদ সংখ্যা বলছি। অমূলদ সংখ্যা তাহলে কি হবে, অমূলদ সংখ্যা হবে উল্টা কথা স্যার। অমূলদ সংখ্যা হবে কি উল্টা কথা। নাম্বার 1, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যাবে না। নাম্বার 2, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, তাই না? অর্থাৎ যেসব যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, সেখানে কিন্তু পি কিন্তু লব পূর্ণ সংখ্যা একটা, হর কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা যদিও। তো পূর্ণ সংখ্যা নয় এরূপ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটা কি হবে, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম পূর্ণ সংখ্যা নয় মানে পূর্ণ সংখ্যা না, পূর্ণ বর্গ নয়, পূর্ণ বর্গ নয়, 9 বা 4 এর মতো না, পূর্ণ বর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল, এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল কি হবে, একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এটা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আবার যদি না হয় একটা জিনিস চিন্তা করেন, আমাদের যখন বলবে যে √3 বা √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, তখন আমাদের কি জিনিস করতে হবে, দুইটা জিনিস করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে এই সংখ্যাটা কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, যদি আমরা এই দুইটা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা জিনিসটা বলতে পারবো না এই সংখ্যাটা অমূলদ সংখ্যা সঠিক, তাই তো, অর্থাৎ এটা কোনো সংখ্যা হতে পারে না। আচ্ছা, আমরা একটু পরেই দেখবো যে কিভাবে আমরা এটাকে প্রমাণ করি। আমরা যেটা শিখলাম মূলদ আর অমূলদ, ঠিক আছে, আমাদের এখানে আমরা আপাতত আর কোনো কিছুতেই আমরা কোনো কিছুই শিখতেছি না। ঠিক আছে, আমরা সরাসরি আমরা একটা কাজ করি, যে আমি একটু আগে বলছিলাম যে কোন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমরা এই ম্যাথটা করবো। একটা ম্যাথ, কোন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে গুণফলের সাথে এক যোগ করলে সংখ্যাটি পূর্ণ, একটি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা মানে কি হবে, 4 হবে, তাই না, 9 হবে, তাই তো, 16 হবে, এরকম। আমরা এই ম্যাথটা করবো, আপনারা এই কোয়েশ্চেনটা উঠাই দেন। ঠিক আছে, অবলিক দিয়ে লিখেন যে প্রকাশ করা যায় না, ঠিক আছে, প্রকাশ করা যায়, তাহলে দ্রুত লেখা যায়। ওকে, আমরা এই ম্যাথটা করবো। হ্যাঁ, এই ম্যাথটা আপনারা ই করেন, বুঝছেন, কোন চারটি ক্রমিক সংখ্যা, তাহলে লেখেন, মনে করি এটা সমাধান। হ্যাঁ,
মনে করি চারটি ক্রমিক সংখ্যা যথাক্রমে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, এটা খেয়াল করেন স্যার কেমন? প্রথমটা যদি এক্স, তাহলে তারপর এটা এক বেশি না, তাহলে এক্স প্লাস ওয়ান, ঠিক তো? তারপর এক্স প্লাস টু, তারপর এক্স প্লাস কি থ্রি। তো দেখলাম আমরা এখানে চারটায় পাইছি এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। এক দুই তিন চার, কি বলছে? গুণফলের সাথে, তাই না? তাহলে প্রশ্ন মতে এই চারটাকে কি আমরা কি করব? গুণ করব। গুণ করলাম, তারপরে কি করব? এক যোগ করব। যোগ করলে এইটা যে পূর্ণবর্গ হবে, এটা আসলে আমরা মানে নির্ণয় করবো যে আসলে এটা পূর্ণবর্গ হয় কি না। ওকে, তো আমাদের একটা সিস্টেম আছে, দেখেন এক্স আর এক্স প্লাস থ্রি এক পাশে নিয়ে আসেন, মানে এক লগে নিয়ে আসেন। এক্স, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। এটা একটু খেয়াল করবেন বা এটা মনে রাখবেন যে এক্স এর সাথে এক্স প্লাস থ্রি আগে গুণ করবো, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে। যদি এক লগে গুণ করি তাহলে যে বিশাল বড় ক্ষতি হবে তা না। প্রশ্ন একসময় গিয়ে আনসার বের হবে, তবে দুইটা বা তিনটা লাইন না হয়ে দেখা যাবে 8টা 10টা লাইন। কোনো সমস্যা নাই। আমরা কি করতেছি দেখেন, এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার, এক্স প্লাস থ্রি গুণ করলে থ্রি এক্স, আবার থাকে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর টু গুণ করলে টু এক্স, এক্স আর ওয়ান গুণ করলে এক্স, এক্স আর টু গুণ করলে টু। ঠিক আছে? তার মানে কি করলাম, এক্স একবার এক্স প্লাস টু এর সাথে গুণ করলাম, ওয়ান একবার এক্স প্লাস টু এর সাথে গুণ করলাম, প্লাস ওয়ান যেভাবে আসলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান। ঠিক আছে? এখন দেখেন এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, কোনো সমস্যা নাই তো? আমরা ধরি, দেখেন ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল এ। তাহলে কেমন হবে জিনিসটা? এতটুকু হবে এ, এতটুকু হবে এ প্লাস টু, সে ওয়ান। ঠিক আছে? এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর এ গুণ করলে টু এ প্লাস ওয়ান, যেটা আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে কি বর্গরূপে প্রকাশ হয়েছে? একটা সংখ্যার বর্গরূপে প্রকাশ হয়েছে না? তো আমরা এখন এর জায়গায় মানটা বসে দিই, এর মান বসাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। তাহলে এটাকে আমরা প্রমাণিত। আমরা কি বলছিলাম? পরপর চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি আমরা গুণ করি, তার সাথে যদি আমরা এক যোগ করি, তাহলে সেটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা। এবার আসলে আমরা নিজে থেকে বলি আসলে তাই হয় কিনা। 100 হবে 100। প্রথম একটা সংখ্যা, ক্রমিক সংখ্যার নাম কত? ওয়ান। তারপরে কত? টু। তারপরে কত? তারপরে গুণ করেন, দুই একে দুই, তিন চারি 12, 12 আর দুই কত? না সরি বলে বলিস, গুণ করতে কত? 24, তাই না? তাহলে কত হলো? 24। এর সাথে কত যোগ করবেন? এক। তাহলে কত হলো? 25। কি একটা পূর্ণবর্গ সংখ্যা? কার পূর্ণবর্গ সংখ্যা? আই রে বাবা। শুধু তাই না, আপনি পৃথিবীর যতগুলো সংখ্যা 101 ইন্টু 102 ইন্টু 103 ইন্টু 104 করবেন, করে এর সাথে এক যোগ করবেন, ওইটাকে বর্গমূল করবেন, দেখবেন অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা বের হবে। এটা কোনো কোনো এ নাই, মানে হবেই তো হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ম্যাথটা উঠান স্যার। আমরা এখন কি করব? আমরা এখন একটা ম্যাথ শিখবো। শিখবো কি? রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন, রুট থার্টিন, রুট ফিফটিন, রুট টেন, রুট ইলেভেন। আচ্ছা আপনারা দেখেন, আপনারা চাইলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে আটটার কথা বললাম, চাইলে আরো অনেকগুলো আপনারা অমূল্য সংখ্যা বের করতে পারেন এবং সেগুলো যে কেন অবলোধ তার প্রমাণ করতে পারবেন। আমি এটা শিখাইতেছি আপনাকে, আমি সবসময় এটাই শিখাই। কারণ কি?
জানেন কারণ কি? কারণ এই বাস্তব সংখ্যার একটা সৃজনশীল আছে, সেখানে এই অ্যান্সারটা বের করতে বলে। তা আমি যদি এখন শিখাই, তাহলে সৃজনশীল কোনো সময় এটা করা লাগবে না আমার। ঠিক আছে, এখানে আমি √5 একটা অম্লক সংখ্যা, এটা আমরা শিখবো। আচ্ছা, আপনাদের বই থেকে একটা সমাধান আছে, √2 একটা অম্লক সংখ্যা। আমি বইয়ের মতো করবো না, ঠিক আছে? বইয়ের মতো করবো না, আরো প্র্যাকটিক্যাল করবো। বইয়ে একটু বেশি কথাবার্তা লিখে হচ্ছে, এই কথাবার্তাগুলো আমরা লিখবো। আমরা কি করবো? আমরা এক নিজের লিখবো, ঠিক আছে? তাহলে আমি এখন লিখবো √5 একটি অম্লক সংখ্যা। দেখেন স্যার, আমি একটা জিনিস আপনাকে বলি, আমি লিখতেছি কি, √5 একটি অম্লক সংখ্যা, একটি অম্লক সংখ্যা। এবার দেখেন, ঘটনা কি শোনেন, এর একটা মানে একটা বিশাল ঘটনা। পরীক্ষায় পড়ে কি, পরীক্ষায় পড়ে কি জানেন, √(x−1) একটি অম্লক সংখ্যা প্রমাণ করো। কারণ আপনার তো ভয় লাগবে নাকি? আবার এখানে বলে কি জানেন তো, x=6। আমার অনেক কিছু আছে যে এরকম তা ধরতে পারেন, ঠিক আছে? আসলে না বুঝতে পারলে x এর মান 6 বসাবেন আগে, 6 থেকে একবার দেবেন 5 হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু ক্লাস 9 এ উঠছেন, সরি 10 এ উঠছেন, কেউ 9 এ উঠছেন, যদি একই বই থাকে, ঘটনা বোঝার চেষ্টা করতে হবে। আমি যে কথা বলি, অঙ্ক যেভাবেই করেন না কেন, সমাধান করা শিখতে হবে স্যার। ক্যাপচায়া ম্যাপচায়া যেমনি হোক, আপনাকে সমাধান করতে হবে, এটা নেবেন। 2 নম্বর কথাটা কি, অঙ্ক √5 একটা অম্লক সংখ্যা করছে, এটা আসতে পারে, এটা আমি স্বাভাবিক, তাই যে কেউ বুঝতে পারে এটা। কিন্তু যখন ত্রিকোণমিতি করবেন, যখন অঙ্ক করবেন হলো আহ, কি বলে এটা, ধারার অঙ্ক, তখন চেহারা একটু ভিন্ন ভিন্ন দেখবে। কিন্তু 2 লাইন করার পর দেখবেন কেউ পারে। এটা স্যার করাইছি। অথবা প্রশ্ন, স্যার মনে করেন একটা প্রশ্নের অ্যান্সার 10 লাইন, আপনি জানেন স্যারের প্রশ্ন করছে কোন জানেন, যে প্রশ্নটা বইতে আসছিল, ওই প্রশ্নের সমাধান করলে 2 লাইনের মাথায় যেটা আসে ওইটা প্রশ্ন, বুঝছেন? অথবা যে প্রশ্নটা আছে, ওই প্রশ্নটা স্যারে চিন্তা করছে ওর আগে 2 লাইন কি হইতে পারে, এইভাবেই প্রশ্ন হয় আসলে। এই কারণে মুখস্থ করা যাবে না, ম্যাথ কোনো সময় মুখস্থ করা যাবে না, টোটালি একটা বোঝার জিনিস, বুঝতে হবে। আমরা √5 একটা অম্লক সংখ্যা, এটা করে আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? আচ্ছা, √5 একটা অম্লক সংখ্যা, ঠিক আছে? লেখেন এখানে √5 ইকুয়াল, একটু ক্যালকুলেট করেন দেন স্যার, √5 মানে কত? 2.236, দরকার নেই, 2.236, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করেন, যে √5 এর মান মান 2 থেকে বড়, ঠিক না? বা ঠিক 2 থেকে বড়, কারণ কি 2.23, কিন্তু 3 থেকে ছোট, অর্থাৎ 2 থেকে বড়, 3 থেকে কি ছোট। তার মানে বোঝা গেল যে √5 পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ধরলে 2 তো অথবা কি তো 3, কিন্তু এর মানটা কি 2.236, তাই তো? √5 এর মান 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি বুঝলেন? আমরা যে বলছিলাম যে অম্ল দেওয়ার 2টা শব্দ, এটা পূর্ণ সংখ্যা হবে না, তা কি একটা মিলছে নাকি মিলে নাই? মিলছে। এখন দেখতে হবে যে p/q আকারে প্রকাশ করা যায় কিনা, ঠিক না? তাহলে ধরি √5 ইকুয়াল p/q, ওকে? উভয় পক্ষকে বর্গ করে, √5 এর হোল স্কয়ার, p/q এর হোল স্কয়ার। নোট লিখতে পারেন যে বর্গ করে, না লিখলেও কোনো যায় আসে না। কারণ যে স্যার আপনার খাতা দেখবো, ও স্যার জানে যে এখানে বর্গ করতে হবে। 5 লুট করলে 5, p কে করলে হয় p স্কয়ার, q কে করলে হয় p স্কয়ার। q নট ইকুয়াল 0 হবে কিন্তু মনে রাখবেন, ওকে?
উভয় পক্ষে কিউ দিয়ে গুণ করে, তাহলে এ পাশে 5q আর এ পাশে হয় p স্কয়ার ইনটু কিউ। নোট করতে পারেন যে কিউ দ্বারা গুণ করে উভয় পক্ষে, না করলেও যায় আসে না। আবার আমি যখন করব তখন আপনাকে দরকার নেই। হ্যাঁ, কিউ স্কয়ারকে কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো? পি স্কয়ার কিউ। এবার একটু জিনিস চিন্তা করেন, কিউ এর মান 1 ধরেন, ঠিক আছে? তাহলে 5 × 1 মানে 5 পি স্কয়ার বাই 1, ঠিক আছে? তো 1 ধরার কারণে দেখা যাবে যে এটা ভগ্নাংশ হলো কিনা বোঝা যাচ্ছে। পি এর মান 2 ধরেন, কিউ এর মান 5 × 2, তাহলে 10 পি স্কয়ার বাই 2। তার মানে বোঝা গেল যে 5q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ একটা ভগ্নাংশ। ঠিক আছে, লেখেন 5q একটি পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা বুঝলেন তো? কিন্তু পি স্কয়ার বাই কিউ ভগ্নাংশ, তাই এটা কি লেখা আছে? সমান। পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশের সমান হতে পারে? পারে না। তাই আমি লিখতে পারি পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না। পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না। অতএব আমরা বলতে পারি কি 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। অতএব √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আকারে প্রকাশ করা যায়। তাহলে দেখেন, সেটা একটা পূর্ণ সংখ্যা নয়, সেটা একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে কি হলো? এটা একটা ভগ্নাংশ, মানে ভগ্নাংশ নয় নাকি? অতএব আমরা বলতে পারি যে √5 একটি অম্লজ অম্লজ সংখ্যা, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আপনারা সব বুঝছেন তো? জিনিসটা ইজি, দিয়ে একবার করবেন, তারপরে পৃথিবীর যত যা দিক অ্যান্সার করতে হবে। মনে করেন ডিসেম্বর মাসের 17 তারিখে আপনি একটা ভালো জিনিস শিখছেন, ঠিক আছে? যতদিন মনে রাখতে পারবেন, মোটামুটি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত মনে রাখলেই হবে, মানে এসএসসি রাখলেই আপনি চলবে। তবে আজকে শিখালাম, যদিও এই অধ্যায়ে আমরা বেশি গুরুত্ব দিই না, অনেক টিচারই করে না এই অধ্যায়, আমি করালাম, আপনাকে মাঝে মাঝে আসতে পারে।